জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক ৮ মন্ত্রীসহ ১২ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে। যাদের ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে তারা হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, তৌফিক ইলাহি চৌধুরী, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। বর্তমানে তারা সবাই কারাগারে আছেন। তবে অসুস্থ থাকায় ডক্টর আব্দুর রাজ্জাক ও শাহজাহান খানকে আজ ট্রাইব্যুনালে নেওয়া হচ্ছে না। গ্রেপ্তারি পরোয়ানা জারি করা ৪৬ জনের মধ্যেই প্রথম মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারকৃতদের ট্রাইব্যুনালে তোলা হবে। এজন্য সকাল থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী আজিজুল ইসলাম। আমরা চলে যাব তার কাছে। আজিজ, এখন পর্যন্ত কতজনকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে, আর প্রথম দিনের বিচারিক কার্যক্রম বিষয়ে কিছু জানতে পেরেছেন? তৌসিয়া, আমি আপনাকে একটু জানাতে চাই যে দুইজন অসুস্থ রয়েছে, আব্দুর রাজ্জাক এবং শাহজাহান খান। এছাড়া কিন্তু অন্য যে সমস্ত আসামি রয়েছে সকলকে আনা হয়েছে ট্রাইব্যুনালে। শুরুতে আমরা যেমনটি দেখেছি যে গাজী গোলাম দস্তগীরকে নারায়ণগঞ্জে থেকে একটি পুলিশ ভ্যানে করে আনা হয়েছে, এরপরে দীপুমণিকে আনা হয়েছে। তার পরবর্তীতে যে ১০ জন রয়েছে সেই ১০ জনকেই কিন্তু আনা হয়েছে। পিছনের যে পুলিশ ভ্যানটি দেখতে পাচ্ছেন আপনি, এই পুলিশ ভ্যানে রয়েছে, তাদেরকে এখন নামানো হবে। আমরা একটু দর্শকদেরকে দেখাতে চাই যে আসলে যাদেরকে আনা হয়েছে তারা যে ১০ জন রয়েছে সেই ১০ জনের মধ্যে কিন্তু রয়েছেন যে সালমান এফ রহমান রয়েছেন, আনিসুল হক রয়েছেন সাবেক মন্ত্রী, ফারুক খান রয়েছেন, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, তারপরে রয়েছেন কামাল আহমেদ মজুমদার, আর রয়েছেন হচ্ছে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর উপদেষ্টা রয়েছেন ২ জন। তিনি হচ্ছেন তৌফিক ইলাহি চৌধুরী ও সালমান এফ রহমান। এছাড়া বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক রয়েছেন এবং সাবেক স্বরাষ্ট্র সচিব রয়েছেন যার নাম হচ্ছে জাহাঙ্গীর আলম। তো এই আসামিদেরকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে এই মুহূর্তে নামানো হচ্ছে পুলিশ ভ্যান থেকে, নামিয়ে তাদেরকে যে বিষয়টি এখানে যে আদালতের যে গারদখানা রয়েছে সেখানে রাখা হবে। এরপর কিন্তু তাদেরকে সেখান থেকে আদালতের যে এজলাস কক্ষ রয়েছে সেখানে তোলা হবে। আর আপনি যে বিষয়টি জানতে চাচ্ছিলেন যে এই প্রথম দিনের যে বিচার কার্যক্রম কি হবে, আসলে আজকে মামলার বিচারের তেমন কোনো কিছু নাই বললেই চলে। কারণ আপনি বিচারের যে প্রক্রিয়াগুলো রয়েছে সেখানে অভিযোগ গঠনের আগে আসলে বিচার শুরু হয়। তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে সেগুলোর শুনানি হবে বিস্তারিত। শুনানি শেষে তারপরে হয়তো তাদের বিরুদ্ধে কতগুলো অভিযোগ গঠন করা হবে সেই বিষয়গুলো নির্ধারণ হওয়ার পরেই কিন্তু বিচার শুরু হবে। আর আজকে তাদের যে বিষয়টি রয়েছে নির্ধারিত ছিল, পূর্ব নির্ধারিত যে তাদের যে বিরুদ্ধে যে তদন্ত চলছে সেই তদন্তের অগ্রগতি প্রতিবেদন হয়তো আদালতকে জানানো হবে প্রসিকিউশনের পক্ষ থেকে। গতকাল কিন্তু আমাদের যে প্রসিকিউশন টিমের যে প্রধান তাজুল ইসলাম ছিলেন তিনি কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে তিনি জানাচ্ছিলেন আসলে যে আজকে তারা সময়ের আবেদন জানাবেন, কারণ খুব অল্প সময়। কারণ গত ২৭ অক্টোবর কিন্তু ১৭ অক্টোবর কিন্তু আদেশ দেওয়া হয়েছিল ট্রাইব্যুনাল যে তাদের বিরুদ্ধে যে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য। আর তারই আলোকে আমরা দেখেছি যে পরবর্তীতে ২৭ অক্টোবর এই যে সমস্ত গ্রেপ্তার রয়েছে এইসব আসামিদেরকে আদালতে হাজির করার কথা বলা হয়েছিল এবং তারই সাথে তদন্তের অগ্রগতি যে প্রতিবেদন সেটি আদালতে দাখিল করার নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল। তো এই খুব অল্প সময়, এই সময়ের মধ্যে যেহেতু তদন্ত শেষ করা সম্ভব নয়, সেই কারণে তিনি কিন্তু গতকালই আমাদেরকে জানিয়েছিলেন যে তারা আজকে সময়ের আবেদন জানাবেন এবং তদন্তের যে অগ্রগতি সেটি হয়তো আদালতকে জানানো হবে। তো এটিও আসলে একটি বিচারের একটি ধাপ। সেই কারণেই কিন্তু যেহেতু আসামিদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেই আসামিদেরকে কিন্তু আজকে আদালতে হাজির করা হলো। আর একটু পরে হয়তো 10:30 নাগাদ হয়তো ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম শুরু হবে। সেখানে হয়তো আসামিদের পক্ষ থেকেও কিন্তু আইনজীবী নিয়োগের সুযোগ থাকছে এবং তারা চাইলে হয়তো জামিনের আবেদন জানাতে পারে। এখন জামিন না দেওয়ার বা তাদেরকে কারাগারে পাঠাবেন সেই বিষয়গুলো কিন্তু আদালতের থেকেই সিদ্ধান্ত আসবে। তো আজিজুল, আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে বিচার কার্যক্রমটা সরাসরি সম্প্রচার করার একটা প্রচারণা ছিল, এই ধরনের একটা কথা ছিল, সে বিষয়ে সিদ্ধান্ত হয়েছে কি?
না, আমরা আসলে একটি সময় মানে যখন এই ট্রাইব্যুনালের পরবর্তী মানে কার্যক্রম চলছিল, পুনর্গঠন কার্যক্রম, তখন কিন্তু আমরা এরকম একটি সংবাদ শুনেছিলাম, কিন্তু এখন পর্যন্ত এরকম কোনো সিদ্ধান্ত আমরা পাইনি। কারণ কি, আপনাকে একটু জানিয়ে রাখি যে পুরনো যে ট্রাইব্যুনাল যে ভবনটি রয়েছে, সেই ভবনটি কিন্তু সংস্কার কাজ এখনও চলমান রয়েছে। আমরা গতকাল পরিদর্শন করে যেমনটি দেখেছিলাম যে আরও কাজ বাকি রয়েছে, অর্থাৎ আরও কিছুদিন হয়তো লেগে যেতে পারে। আর এখন যে জায়গাটিতে বিচার আসলে চলবে, সেই বিষয়টি সেটি খুবই ছোট এরিয়ার মধ্যে রয়েছে, যে কারণে এই জায়গাটিতে আসলে এরকম লাইভ করা বা এগুলো আসলে সম্ভব না। আমরা যেমনটি জেনেছি যে পরবর্তীতে হয়তো বা সিদ্ধান্ত যদি হয়ে থাকে, সরকারের কোনো সিদ্ধান্ত হয়ে থাকে যে এটি প্রচার করা হবে বা গণমাধ্যম বা সবাই লাইভ এটি দেখতে পারবে, এটির ব্যাপারে আসলে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেই। সরকার যদি কোনো সিদ্ধান্ত নেয় তাহলে হয়তো পরবর্তীতে এটি বাস্তবায়ন করতে পারে। হাজিজুল, আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তী সংবাদে আবার আপনার সাথে যোগাযোগ করব।